আমরা জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকারের। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই ৮ প্রকারের পার্টস অফ স্পিচ দিয়ে সেন্টেন্স গঠন হয়। আমরা যদি এই ৮ প্রকারের পার্টস অফ স্পিচের বৈশিষ্ট্য এবং কাজ খুব ভালো করে বুঝে যাই, তাহলে আমরা যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ যেমন জানতে পারব, ঠিক তেমনি আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচ দিয়ে আমরা আমাদের মনের মতো যে কোনো সেন্টেন্স গঠন করতে পারব। তাই এখন আমরা এই ৮ প্রকারের পার্টস অফ স্পিচকে চেনার উপায় আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে শুরু করি নাউন দিয়ে। দেখো, নাউন মানে নামবাচক পদ। আমরা জানি নাউন মানে নাম। দেখো, এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুরই কোনো না কোনো নাম আছে, আর নাম মানেই নাউন। আমি তাই এখানে লিখেছি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। দেখো, নেমিং ওয়ার্ড মানে অর্থাৎ যা চোখে দেখা যায়, যা কানে শোনা যায়, যা অনুভব করা যায়, সব কিছুরই একটা নাম আছে, আর সেই নামই নাউন। এবারে এই নাউনের সঙ্গে আরেকটা পার্টস অফ স্পিচ ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো প্রোনাউন। কারণ প্রো এই কথাটার অর্থ পরিবর্তন এক্ষেত্রে, আর নাউন তাহলে প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যে বসে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেই প্রোনাউন। তাই নাউন এবং প্রোনাউনের বৈশিষ্ট্য বা কাজ একই। তাই আমরা আলোচনা করার সময় আমি যখনই নাউন বলবো, ধরে নেবে আমি নাউন এবং প্রোনাউন উভয়ের কথাই বলছি। ওকে, তাহলে আমরা দেখলাম নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, আর প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে ব্যবহার হয় যে ওয়ার্ড। ওকে, এবারে এই নাউন প্রোনাউনকে চেনার জন্য আমরা আমাদের যে এই আলোচনা আমি 4টে ধাপে করব। কিভাবে? প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনকে চিনব কিভাবে। তারপর আসবো ব্যবহার, নাউন কোথায় ব্যবহার হয়। তারপর আসবো ফাংশন অফ নাউন, অর্থাৎ নাউনের কাজ কি, কি কাজ করে নাউন। তারপর নাম্বার, অর্থাৎ তার বচন। আমরা জানি নাউন প্রোনাউনের বচন হয়, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল এটা। তাহলে প্রথম আমরা আমাদের আলোচনা শুরু করি আইডেন্টিফিকেশন অফ নাউন দিয়ে। ওকে, তাহলে আইডেন্টিফিকেশন অফ নাউন এটা দিয়ে আমাদের আলোচনা শুরু হোক। দেখো, আমি একটা সেন্টেন্স প্রথমে লিখি। ধরো আমি লিখলাম রাম gave রহিম a pen। তাহলে এটা একটা সেন্টেন্স, রাম রহিমকে একটা পেন দিয়েছিল, তাই তো। এখানে দেখো আমরা দেখছি রাম এটা একটা নাম, রহিম এটা একটা নাম, আবার দেখো পেন এটাও একটা নাম, একটা বস্তুর নাম, তাই তো। তাহলে অবভিয়াসলি এরা নাউন। তাহলে আমরা এক কথা বলে দিতে পারি রাম, রহিম, পেন এরা নাউন। কিন্তু এই নাম আছে মানে এরা নাউন, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে আরও একটু ডিটেলসে ভাবি। দেখো এখানে গেভ, এই গেভ মানে দিয়েছিল এটা ভার্ব। তাই ভার্বকে আমরা যদি কি প্রশ্ন করি তার উত্তর রাম হয় না, আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে
অর্থাৎ কে দিয়েছিল, তাহলে উত্তরটা হয় রাম। ওকে, আচ্ছা যদি প্রশ্ন করি হুম দিয়ে, তাহলে তার উত্তর হয় রহিম, কাকে দিয়েছিল। আর দেখো আমি যদি বলি যে হোয়াট, প্রশ্নটা যদি হোয়াট দিয়ে করি, কি দিয়েছিল, তাহলে উত্তর হয় পেন। দেখো আমরা প্রথমেই দেখে নিয়েছি এখানে তিনটে নাউন আছে, কারণ তিনটে নাম আছে নাউন। এবারে ওই নাউনগুলো সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে কোন কোন প্রশ্নের উত্তর দিচ্ছে, না হুয়ের উত্তর দিচ্ছে, হুমের উত্তর দিচ্ছে, আর হোয়াটের উত্তর দিচ্ছে। হ্যাঁ, আমরা যখনই কোনো ওয়ার্ড থেকে এই তিনটে প্রশ্নের উত্তর, তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর পাবো, তাহলেই জেনে যাব সেই ওয়ার্ডটা অবভিয়াসলি নাউন। তাহলে হু, হুম আর হোয়াট, এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর যে ওয়ার্ড দেবে সেন্টেন্সের, সেই ওয়ার্ডটাই বা সেই পার্ট অফ স্পিচটাই নাউন হবে। ঠিক আছে, তাহলে নাউন এই তিনটে প্রশ্নের উত্তর দেয়। তাহলে আমাদের নাউনকে চিনতে খুব সহজ ব্যাপারটা হলো না। এরপর আমরা আসবো আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনায়, ইউজেস অফ নাউন। তবে তার আগে বলে রাখি, যেহেতু আমি নাউন আর প্রোনাউন বলেছি, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, তাহলে সাপোজ ধরো আমরা যদি রামের জায়গায় এখানে আমরা হি বসাতাম বা সি বসাতাম, যা ইচ্ছা, ধরো হি বসালাম, হি তো প্রোনাউন, রামের নামের পরিবর্তে বসাচ্ছি, সে রহিমকে দিয়েছিল, তাহলে দেখো তখনও কিন্তু হুয়ের উত্তর হি হতো। বা আমি বললাম এখানে যদি দে বসাই, তারা বার্থডেতে গিফট দিয়েছিল ধরে নাও, তাহলে দে, তাও হুয়ের উত্তর হতো, তাই তো। তাহলে দেখো আমি ওই যে বলছিলাম নাউনের পরিবর্তে প্রোনাউন আসে, এবং যখনই আমরা নাউনের বৈশিষ্ট্যটা জেনে যাব তখনই প্রোনাউনের বৈশিষ্ট্যও বুঝে যাব, তাই তো, কারণ এরা একদম একে অপরের পরিপূরক বলতে পারি আমরা। তাহলে দেখো, তাহলে যেমন হু রাম বা নাউনের উত্তর দিচ্ছে, তেমন প্রোনাউনের উত্তর দিচ্ছে। একইভাবে আমি রহিমের জায়গায় যদি বসাতাম যে রাম গেভ হিম, তাকে বা হার, সেক্ষেত্রেও এটা প্রোনাউন এবং হুমের উত্তর, তাই তো। তাহলে হু হুম হোয়াটের উত্তর যে দেয় সে নাউন বা নাউনের পরিবর্তে বসা প্রোনাউন হবে। ওকে, এরপর আমরা নাউনের ব্যবহার, অর্থাৎ নাউন কোন কোন ওয়ার্ডের সঙ্গে বসতে পারে বা কোন কোন পার্টস অফ স্পিচের সঙ্গে বসে সেটা আমরা দেখব। ওকে, দেখো আমি এখানে লিখেছি নাউন্স আর ইউজড উইথ আর্টিকেলস অর অ্যাডজেক্টিভস অর প্রিপোজিশন। দেখো নাউন সবসময় আর্টিকেলের কোথায় বসে, না আর্টিকেলের পরে বসে। তাহলে আর্টিকেল প্লাস নাউন সব সময় এরকম হয়। আর কি না প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনের পরে নাউন আসে। আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখো অ্যাডজেক্টিভ নাউনের আগেও বসতে পারে পরেও বসতে পারে। তাহলে আমরা লিখতে পারি অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটাও হতে পারে আবার এটাও হতে পারে। ওকে, এবার আমরা কয়েকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো আমি লিখলাম হি হ্যাজ এ নাইস কার। সাপোজ ধরো হি হ্যাজ এ নাইস কার, তাই তো। বা আমি লিখলাম সি প্লেড
উইথ দ্য পাপ্পি। এই দুটো সেন্টেন্স আমি লিখেছি। এখানে দেখো হি হ্যাজ এ নাইস কার, এখানে আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি এ আছে, তাহলে আমাদের কথা অনুযায়ী আর্টিকেলের পরে নাউন আসার কথা। দেখো আর্টিকেলের পরে কার একটা জিনিসের নাম, নাউন। আবার দেখো এখানে নাইস এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে কার, নাউন। তাহলে আমরা দেখছি আর্টিকেলের পরে নাউন, আবার অ্যাডজেক্টিভের পরেও নাউনকে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই থাকবে নাউন, আর্টিকেলের পরে সবসময় নাউন বসবে। আবার অ্যাডজেক্টিভের আগে বা পরে, আমি এখানে বলেছি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে বা পরে থাকতে পারে, কিন্তু নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ থাকে। ওকে, আর প্রিপোজিশনের পরে সবসময় নাউন আসে। দেখো সি প্লেড উইথ দ্য পাপ্পি, এখানে পাপ্পি নাউন, তাই তো? তাহলে একটা প্রাণীর নাম। তাহলে এই উইথ এটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আমরা নাউনকে পেলাম। আমরা সবসময় প্রিপোজিশনের পরে নাউন পাবো, আর আর্টিকেলের পরে নাউনকে পাবো, আর অ্যাডজেক্টিভকে নয় নাউনের আগে বা নয় পরে পাবো। ওকে, তাহলে আমরা এটা জানলাম যে নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের সঙ্গে কীভাবে আসে। এবারে আমরা দেখব ফাংশন অফ নাউন, অর্থাৎ নাউনের কাজ। দেখো নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে। আমরা একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। দেখো আমি লিখলাম, ধরো রতন হেল্পড দ্য গার্ল, রতন হেল্প দ্য গার্ল, তাহলে অর্থ হচ্ছে রতন মেয়েটাকে সাহায্য করেছিল। দেখো এখানে সাহায্য করেছিল এটা ভার্ব, তাই তো, কাজ বোঝাচ্ছে। আচ্ছা, কাজটা কে করেছিল? রতন। তাহলে রতন ডুয়ের, যে কাজটা করে সে ডুয়ের। আর কাজটা কে রিসিভ করেছিল? এখানে হেল্প, হেল্পটা কে নিয়েছিল? কাজটা রিসিভ কে করেছিল? না, দ্য গার্ল। তাহলে দ্য গার্ল রিসিভার, তাই তো। দেখো ডুয়ার অর্থাৎ যে কাজ করে তাকে আমরা বলি বাংলায় কর্তা বা উদ্দেশ্য, তাহলে কর্তা। আর ইংরেজিতে আমরা বলবো সাবজেক্ট। ওকে, আর যে কাজটা রিসিভ করে সে হলো অবজেক্ট। ওকে, আরেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখি সাবজেক্ট অবজেক্ট। দেখো আমি বললাম সি গেভ তিয়া আ পেন, সে তিয়াকে একটা পেন দিয়েছিল। ওকে, এখানে দিয়েছিল এটা ভার্ব, তাহলে কাজটা যে করেছে সে সাবজেক্ট, মানে সি। দেওয়া এই কাজটা রিসিভ করেছে কে? তিয়া। আমরা একটু আগেই বলেছি রিসিভার মানে অবজেক্ট। আর দেখো আমরা এখানে আরেকটা ওয়ার্ডকে পাচ্ছি, ভার্বকে। দেখো আমরা যদি কে, আমরা তো জানি তিনটে প্রশ্নের কথা আমরা এর আগে জেনে গেছি, যে হু, হুম, হোয়াট। এই তিনটে প্রশ্ন করলে এই তিনটে প্রশ্নের উত্তরই আমাদের নাউন, তাই তো। তাহলে গেভকে প্রশ্ন করো যে কে দিয়েছিল, হু দিয়ে প্রশ্ন করো কে,
কে দিয়ে প্রশ্ন করলে ও উত্তর বলে দিচ্ছে সি, সি আমাদেরকে সাবজেক্ট। একইভাবে হেল্প করেছিল, কে হেল্প করেছিল? রতন। কে সে? আমাদের সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা কে বা হু মানে কারাও হয় অনেকজন অর্থে। এই কে কারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সে সাবজেক্ট হবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ভার্বকে কে কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা সাবজেক্ট হয়। এবং এটা আমরা আগেই জেনে গেছি যে হু দিয়ে প্রশ্নের উত্তর নাউন হয়, তাহলে সাবজেক্ট মানেই নাউন, তাই তো। এবারে দিয়েছিল কে প্রশ্ন করো হুম দিয়ে, দেখো উত্তর হবে হুম মানে কাকে? কাকে দিয়ে প্রশ্ন করো? উত্তর হবে তিয়া। তিয়াকে না রিসিভার মানে অবজেক্ট। একইভাবে হেল্প সাহায্য করেছিল, প্রশ্ন করো কাকে সাহায্য করেছিল? উত্তর হবে দ্য গার্ল, অবজেক্ট। তাহলে হুম দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পেলাম সেটা অবজেক্ট, এবং হুম দিয়ে প্রশ্নের উত্তর আমরা জানি নাউন, তাহলে আমরা অবজেক্টকে পেলাম সে নাউন। ওকে, এরপর দেখো আরেকটা প্রশ্ন আমাদের কাছে আছে হু হুম, আর আমি বলেছিলাম হোয়াট। হোয়াট দিয়ে প্রশ্ন করো, দেখো এই উত্তরটা পাচ্ছ হোয়াট মানে কি। তাহলে কি দিয়েছিল? ও বলে দিচ্ছে একটা পেন। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা কি হবে? নাউন। তাহলে এখানে আমরা এমনিই জানি পেন নাউন। আবার দেখো ভার্বকে প্রশ্ন করে আমি যখন উত্তর পাচ্ছি তাহলে এটার সঙ্গে ভার্বের একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। হ্যাঁ, এটা ভার্বের আর একটা অবজেক্ট, বোঝা গেল? তাহলে আমরা দেখলাম ভার্বের অবজেক্ট দুটো হতে পারে, একটা আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে পেতে পারি, আর একটা হুম দিয়ে প্রশ্ন করে পেতে পারি। সবসময় হবে তা নয়। যেমন এখানে আমরা দেখেছি একটাই প্রশ্ন পেয়েছি, একটাই উত্তরই পেয়েছি যে কাকে, হুম দিয়ে প্রশ্ন করে এখানে উত্তরটা পেলাম, এখানে হোয়াট দিয়ে নেই। তাহলে দুটো অবজেক্ট নাও থাকতে পারে কোনো ভার্বের, কিন্তু একটা অবজেক্ট থাকতে পারে বা দুটো অবজেক্টও থাকতে পারে। আবার অনেক সময় ভার্বের কোনো অবজেক্ট নাও থাকতে পারে, সেটা পরের কথা। কিন্তু আমরা কি দেখলাম যে হু দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পেলাম সেটা সাবজেক্ট হলো, এবং অবভিয়াসলি সে নাউন বা প্রোনাউন আমি বলেছি, তাহলে নাউন হলো। ওকে, তাহলে সাবজেক্ট মানে নাউন, আর অবজেক্ট আমরা পেলাম হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে পেলাম, এবং তারা অবভিয়াসলি কি হলো? নাউন হলো। তাহলে আমরা জানলাম সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, আর অবজেক্টও নাউন বা প্রোনাউন হয়। আরেকটা কথা এখানে জেনে রাখো, দেখো অবজেক্ট দুটো পার্টস অফ স্পিচের হয়, একটা আমরা দেখলাম ভার্বের, আরেকটা হয় প্রিপোজিশনের। প্রিপোজিশনেরও অবজেক্ট হয়। কীরকম? আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এই সেন্টেন্সটাকে যদি আমরা এরকম লিখতাম, সি গেভ আ পেন টু তিয়া। দেখো এখানে আমরা দেখেছি তিয়া ভার্বের অবজেক্ট আর পেন ভার্বের অবজেক্ট। এবার এই সেন্টেন্সটা দেখো, গেভ, একে প্রশ্ন করো সে দিয়েছিল, কি দিয়েছিল? একটা পেন। কি দিয়ে প্রশ্ন করে পেলাম? তাহলে এটা অবজেক্ট। কিন্তু গেভকে প্রশ্ন করে তুমি তিয়া এই উত্তর কখনোই পাবে না, হু দিয়ে, হুম দিয়ে, হোয়াট দিয়ে কোনো কিছুতেই পাবে না। বিশেষ করে তুমি তো আমরা দেখলাম কি ভার্বকে হুম আর হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরগুলো পাই সেগুলো অবজেক্ট হয়। এখানে কিন্তু দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করে আমি এই উত্তরটা পেলাম, কিন্তু একে হুম দিয়ে প্রশ্ন করো তিয়া এই উত্তর পাবে না। ঠিক আছে, তাহলে এই তিয়াকে না এই প্রিপোজিশন টু এর অবজেক্ট, প্রিপোজিশন টু এর অবজেক্ট। তাহলে ভার্বের অবজেক্ট হয় আর প্রিপোজিশনের অবজেক্ট হয়। ওকে, আমরা প্রথমেই বলেছিলাম যে
প্রিপোজিশনের পরে নাউন আসে, যে নাউনটা আসে সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। বোঝা গেল? প্রিপোজিশনের অবজেক্ট হয় আমি বললাম, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই নাউন বা প্রোনাউন হয়। ক্লিয়ার? এরপরে আমরা তাহলে দেখলাম নাউনের কাজ সাবজেক্ট হিসাবে কাজ আমরা দেখেছি, অবজেক্ট হিসাবে কাজ। এবার আমরা দেখব সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট ব্যাপারটা একটু, কমপ্লিমেন্টকে চেনা একটু কঠিন, কারণ কমপ্লিমেন্টকে দেখে আমরা প্রায় অবজেক্ট ভেবে ভুল করি। ওকে, দেখো আমরা একটা সেন্টেন্স লিখি, ধরো আমি লিখলাম মিস্টার রয় ইজ এ ডক্টর। ওকে, মিস্টার রয় ইজ এ ডক্টর, বোঝা গেল? এখানে দেখো ইজ এটা ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের কি হয়, অর্থকে সম্পূর্ণ করার জন্য একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট আনতে হয়। কমপ্লিমেন্ট মানে কি না, যে পরিপূরক, অর্থাৎ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয় আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে যে সাবজেক্টের সম্পর্কে আরও কিছু তথ্য দেয়, অবজেক্টের সম্পর্কে যে আরও কিছু তথ্য দেয় সে হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবারে দেখো আমরা যদি সেন্টেন্সটাকে ভালো করে দেখি, এই যে এ ডক্টর, এই এ ডক্টর এটা কখনোই অবজেক্ট নয়। তাহলে কি না, মিস্টার রয় আর এ ডক্টর এই দুজনেই হচ্ছে যে, এ ডক্টরটা কি করছে এখানে, সাবজেক্ট তো মিস্টার রয়, এই সাবজেক্ট মিস্টার রয়ের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে মিস্টার রয় একজন ডাক্তার, অর্থাৎ মিস্টার রয়ও যে একজন ডাক্তারও সে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা পেলাম, এবং এই সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আমরা যাকে পেলাম এই ডক্টর, এটা অবভিয়াসলি একটা নাউন, তাই তো? তাহলে আমরা কি দেখলাম যে সাবজেক্ট অবজেক্ট হিসাবে যেমন নাউনকে আমরা পেয়েছি, আবার সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও নাউনকে পেলাম। বোঝা গেল? আমি ধরো বললাম যে রহিম became a celebrity। এখানে দেখো became এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং রহিম আর সেলিব্রিটি, এই সেলিব্রিটি কখনোই এই became ভার্বের অবজেক্ট নয়। তাহলে কে না, রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সেলিব্রিটি কথাটা, অর্থাৎ রহিমও যা সেলিব্রিটিও তাই, রহিমই সেলিব্রিটি। ঠিক আছে, এখানে কিন্তু এই became এই ভার্বের কোনো অবজেক্ট নেই, কোনো রিসিভার নেই। বোঝা গেল? এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, এবারে আসি তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে নাউনের ব্যবহার হয়। আমরা দেখেছি সেলিব্রিটি একটা নাউন, দেখো আর্টিকেলের পরে আছে মানে অবভিয়াসলি নাউন। এখানেও দেখলাম আর্টিকেলের পরে ডক্টর, অবভিয়াসলি নাউন। এবারে ধরো আমি একটা সেন্টেন্স লিখি যেখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ধরো বললাম দে ইলেক্টেড রতন দ্য প্রেসিডেন্ট। ধরো তাহলে দে ইলেক্টেড রতন দ্য প্রেসিডেন্ট। ওকে, দেখো এখানে সাবজেক্ট দে, অবজেক্ট রতন, আর এই রতন দ্য প্রেসিডেন্ট কিন্তু কোনো অবজেক্ট নয়। রতনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে দ্য প্রেসিডেন্ট। দে ইলেক্টেড রতন দ্য প্রেসিডেন্ট, এই দ্য প্রেসিডেন্টটা রতন এই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে আমাদেরকে, মানে অবজেক্টের যে ঘাটতিটা পূরণ করছে, তাই পরিপূরক, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট এটা। এবং এই প্রেসিডেন্ট একটা পদের নাম, নাম মানে নাউন, তাই তো? পদের নাম মানে নাউন।
তাহলে আমরা কি দেখলাম, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবেও নাউনের ব্যবহার হয়। তাহলে আমরা নাউন কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় তা দেখলাম। ওকে, নাম্বার যাকে বাংলায় আমরা বচন বলি, ইংরেজিতে এই নাম্বার দু রকমের, একটা সিঙ্গুলার মানে একটাকে বোঝায়, আর প্লুরাল মানে অনেককে বোঝায়। দেখো এই নাউন আর প্রোনাউনের এই নাম্বার সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই দেখা যায়। যেমন দেখো আমি এখানে কয়েকটা নাউন প্রোনাউন লিখেছি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। আমরা সাধারণত সিঙ্গুলার থেকে প্লুরাল, দেখো এখানে বল, বলস, ম্যাচ, ম্যাচেস, আমরা প্রধানত দেখবে যে সিঙ্গুলার মানে একটা থেকে আমরা যখন অনেক বোঝানোর চেষ্টা করি, অনেকগুলো বোঝাতে চাই, তখন আমরা কি করি, সেই সিঙ্গুলার ওয়ার্ডের শেষে এস বা ইএস, প্রধানত এস বা ইএস যোগ করি। ওকে, আর অনেক সময় আবার পুরো ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়, এরকমও হয়, বা কখনো আইইএস যোগ হয়। ওকে, তাহলে আমরা সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করি তখন এস বা ইএস প্রধানত যোগ হয়। আবার এখানে দেখো প্রোনাউন, তারও নাম্বার চেঞ্জ হয়। যেমন আই মানে আমি, অর্থাৎ একজন, উই আমরা অনেকজন, একইভাবে হি, সি, ইট একজনকে বোঝায়, আবার দে বলতে অনেক। ওকে, তাহলে আমরা এই নাম্বার দেখেও নাউনকে আইডেন্টিফাই করতে পারব। তবে একটা কথা মাথায় রেখো যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকারের আছে তার মধ্যে একমাত্র নাউন প্রোনাউনের যেমন নাম্বার চেঞ্জ হয় বা নাম্বার আছে, ভার্বেরও আছে। এই 3টে পার্টস অফ স্পিচেরই নাম্বার হয়। তবে ভার্বকে আমরা নাউন প্রোনাউন থেকে খুব সহজেই আলাদা করতে পারি, কারণ ভার্ব যেটা কাজ বোঝায়, তাই তো, কাজ বোঝায়। তাহলে আমরা নাউন প্রোনাউন থেকে ভার্বকে খুব সহজে আলাদা করতে পারবো। তাহলে নাম্বার দেখেও আমরা নাউন বা প্রোনাউনকে চিনতে পারবো, তাই তো। এবারে দেখো আমরা একটা কথা খুব শুনি, ট্রিক্স ভাবতে পারো যে নাউন দেখে আমরা কিভাবে সহজে চিনব না, যদি কোনো ওয়ার্ডের শেষে SION, TION, TIV, NESS, HOOD থাকে, আমরা সেগুলোকে নাউন বলতে পারি, ঠিক আছে। কিন্তু এটা সব ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়। দেখো আমরা তো এরকম নাউন অনেক দেখছি যেখানে TION, SION শেষে নেই, বাদই দিয়ে দাও। এটা অনেক ক্ষেত্রেই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বলা হয়, কিন্তু আমরা একটা উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টাকে দেখি যে এটা কতটা কারেক্ট, ঠিক আছে, যে আমরা সম্পূর্ণ এর উপর ভরসা রাখতে পারি কি। দেখো আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, হুইচ ইজ দ্য অল্টারনেটিভ রুট আর ইউ হ্যাভ টু অল্টারনেটিভস। দেখো প্রথম সেন্টেন্সে অল্টারনেটিভ ওয়ার্ডটা ব্যবহার করেছি, সেকেন্ড সেন্টেন্সেও অল্টারনেটিভস কথাটা ব্যবহার করেছি, কিন্তু প্রথম সেন্টেন্স এবং শেষে দেখো এর TIV আছে, তাই তো। তাহলে এই কথা অনুযায়ী নাউন হওয়া উচিত। কিন্তু দেখো এই যে অল্টারনেটিভ কথাটা আছে, এই অল্টারনেটিভ কি করছে না, হুইচ ইজ দ্য অল্টারনেটিভ রুট, এই রুট এটা নাউন, এই নাউনকে মডিফাই করছে এটা, অর্থাৎ এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ যখন করব তখন আমরা বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝে যাব। এখন জেনে রাখো যে এটা কিন্তু রুট একটা পথের নাম, সেটাকে মডিফাই করছে অল্টারনেটিভ, এটা কখনোই নাউন নয়। অথচ দেখো ইউ হ্যাভ টু অল্টারনেটিভস, তাহলে হ্যাভ ভার্বের অবজেক্ট অল্টারনেটিভস, তাহলে অবজেক্ট মানে নাউন, তাহলে এখানে এটা কিন্তু নাউন। তাহলে দেখো TIV আছে বলে আমরা বলে দিতে পারি না চোখ বুঝে যে এটা নাউন, ঠিক আছে। এই কারণে যে কোনো পার্টস অফ স্পিচ যদি তোমাকে কেউ বলে যে একটা ওয়ার্ড দেখিয়ে যদি বলে আচ্ছা এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি বলবে যে আগে তুমি সেন্টেন্সে ব্যবহার করো, সেন্টেন্সে ব্যবহার করলে তবে বোঝা যাবে যে সে ওই সেন্টেন্সে কি ভূমিকা পালন করছে, তবেই তুমি কনফার্ম হতে পারবে যে সেটা কোন পার্টস অফ স্পিচ, ওই সেন্টেন্সের নিরিখে। বোঝা গেল? কারণ একটা ওয়ার্ড দেখে কখনোই আমরা বলতে পারবো না যে এটা কোন পার্টস অফ স্পিচ, আগে সেটা সেন্টেন্সে তার ব্যবহার দেখতে হবে এবং সেই সেন্টেন্সের নিরিখে সে কোন পার্টস অফ স্পিচ তবে আমরা বলতে পারবো। ক্লিয়ার? তা যাক, এখানে আমরা দেখলাম যে এটা কিন্তু নাউন। আমরা যদি বলতাম ইউ হ্যাভ নো অল্টারনেটিভ, সেক্ষেত্রেও তাই হতো,
বোঝা গেল? তাহলে অল্টারনেটিভ এখানে নাউনের কাজ করছে, অথচ প্রথম সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, তাহলে নাউন আর প্রোনাউনকে চেনার আমরা কি কি উপায় দেখলাম? দেখো, আমরা দেখেছি যে হু, হুম আর হোয়াট, এই তিনটে প্রশ্নের উত্তর যে ওয়ার্ড দেবে সেই নাউন হবে, এটা আমরা দেখেছি। আর কি দেখেছি? নাউন কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় বা কোন কোন ক্ষেত্রে তার ভূমিকা আমরা পাই না, সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে পাই, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে পাই, অবজেক্ট হিসাবে পাই, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে পাই, আফটার অ্যান আর্টিকেল আমরা নাউনকে পাই, আফটার আ প্রিপোজিশন আমরা নাউনকে পাই, আবার বিফোর অর আফটার অ্যান অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে বা পরে নাউনকে পাই। এছাড়াও আমরা জেরান্ড মানে ভার্বের আইএনজি ফর্ম নাউনকে পাই, আবার ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এই হিসাবেও নাউনকে পাই। আমরা এই শেষ দুটো আমি তোমাদের জিনিসটার একটা সাধারণ ধারণা এখনই দিয়ে দেবো। যাক, তাহলে আমরা এই ক্ষেত্রে নাউনকে পাই। তাহলে এবারে আমরা নাউনকে কি করে চিনতে হয় তা শিখে গেলাম। এবারে দেখো, আমি এখানে লিখেছি প্র্যাকটিস ফর পারফেকশন, অর্থাৎ আমরা এবারে নিজেদেরকে যাচাই করে দেখব যে আমরা এই সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ আছে, সেই পার্টস অফ স্পিচের মধ্যে থেকে আমরা নাউন বা প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করতে পারছি কিনা। যদি পারি তবে জানবো আমরা শিখলাম, তাই তো? তাহলে দেখো, আমি এখানে প্রথম সেন্টেন্স লিখেছি দ্য মঙ্ক গিফটেড আসমি দ্য গীতা। ওকে, এবারে দেখো এখানে ভার্ব গিফটেড, তাহলে এই ভার্বকে যদি প্রশ্ন করো কে দিয়ে, তাহলে সে উত্তর বলছে মঙ্ক, দ্য মঙ্ক। তাহলে এটা সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন, বা কে দিয়ে প্রশ্ন করছে উত্তর পাচ্ছি মানে নাউন, তাহলে এখানে আমরা নাউনকে সাবজেক্ট হিসাবে পেয়ে গেলাম। কাকে, হুম দিয়ে প্রশ্ন করো উত্তর আসমি, এটা নাউন, তাই তো, অবজেক্ট হিসাবে। আবার কি, হোয়াট দিয়ে প্রশ্ন করো উত্তর দ্য গীতা, তাহলে গীতা, এটাও নাউন, তাই তো, দুটো অবজেক্ট, অবজেক্ট মানে নাউন, তাহলে পেয়ে গেলাম প্রথম সেন্টেন্সে নাউনগুলোকে। এবারে দেখো, হি কল্ড দ্য ম্যান আ লায়ার। দেখো, কল্ডকে জিজ্ঞাসা করো, সাবজেক্ট হি, আমরা জানি হি প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে, তাহলে সাবজেক্ট সে, তাহলে নাউন বা প্রোনাউন পেয়ে গেলাম এখানে। আবার দেখো, হুম দিয়ে প্রশ্ন করো উত্তর বলবে দ্য ম্যান, অবজেক্ট, তাহলে এটাও নাউন। এবার দেখো আর লায়ার, এখানে এই কল্ড ভার্বের সঙ্গে লায়ার তেমন কোনো সম্পর্ক নেই। এখানে কল্ডটা ইনট্রানজিটিভ ভার্ব, মানে সরি ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এর একটাই অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে ম্যানটা, লোকটা কেমন, লোকটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে নাউন। ওকে, নাউন তো অবশ্যই, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল এর পর লায়ার আছে, তাহলে আর্টিকেলের পর আছে মানে নাউন, এভাবেও ভাবতে পারি। কিন্তু এটা জেনে রাখো যে এখানে কিন্তু আমরা যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট দেখছিলাম, যেটা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, ঠিক আছে, এবং কল্ড এখানে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে অবজেক্ট আছে, এবং এই দ্য ম্যান অবজেক্টকে পরিপূরণ করছে আর লায়ার কথাটা, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। ঠিক আছে, তাহলে এটা একটা নাউন পেয়ে গেলাম। সি ইজ ফন্ড অফ পেন্টিং। ওকে, দেখো এখানে পেন্টিং, সি সাবজেক্ট, তাহলে প্রোনাউন মানে নাউন বা প্রোনাউন পেয়ে গেলাম এখানে, এটা ভার্ব। আবার দেখো অফ, এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে পেন্টিং, তাহলে অবজেক্ট মানে নাউন, তাহলে পেন্টিং এখানে নাউন। ওকে, এবারে দেখো পরবর্তী সেন্টেন্স, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। দেখো ইজ ভার্ব, তাহলে সাবজেক্টকে স্মোকিং, সেন্টেন্সের সাবজেক্ট স্মোকিং, তাহলে সাবজেক্ট মানে নাউন, তাই তো। এবারে তাহলে স্মোকিং এখানে নাউন। এবার দেখো এই স্মোকিং এটা কিভাবে তৈরি হয়েছে, ফরমেশনটা দেখো, দেখো স্মোক প্লাস আইএনজি,
তাই তো, সমান স্মোকিং। তাহলে স্মোক এটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে জেরান্ড। তাহলে জেরান্ড যা এখানে নাউন হিসাবে ব্যবহার হচ্ছে, বোঝা গেল? জেরান্ড দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করছে এই যে সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন, তাহলে নাউনের ভূমিকা পালন করছে। তাহলে এখানে আমরা দেখলাম জেরান্ড সেও এক ধরনের নাউন, তাই তো? তাহলে এখানে স্মোকিং সাবজেক্ট এবং এটা নাউন। আবার দেখো টু ওয়াক ইজ, এই ভার্বের সাবজেক্ট টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু ওয়াক। তাহলে টু ওয়াক যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট মানে তো অবশ্যই নাউন, তাই তো? সাবজেক্ট মানে নাউন। তাহলে টু ওয়াক এর ফর্মিংটা কীভাবে গঠন হয়েছে দেখো, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, টু আর ওয়াক তো ভার্ব, তাহলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ নাউন হিসাবে ভূমিকা পালন করছে যেহেতু সাবজেক্ট। তাহলে আমরা দেখলাম টু ওয়াক ইনফিনিটিভ যা সাবজেক্ট হিসাবে এখানে নাউন, এবং তার আগে ভার্বের সঙ্গে আইএনজি জেরান্ড হিসাবে এখানে নাউন দেখলাম। আমি এই দুটোর কথা বলছিলাম। তাহলে আমরা আইডেন্টিফিকেশন অফ নাউন কি করে আমরা খুঁজে পাবো কোনটা নাউন, কিভাবে খুঁজে পাবো? পুরো মিলে যাচ্ছে তো? পরের সেন্টেন্স দেখো, বিমান ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। দেখো এখানে ইজ ভার্বের সাবজেক্ট বিমান, আবার দেখো এখানে আর্টিকেল অ্যান আছে, তাহলে আর্টিকেলের পর নিশ্চয়ই একটা নাউন থাকবে, আছে বয়, এটা নাউন। ঠিক আছে, এবারে আমরা তো জানি বয় নাউন। ঠিক আছে, আমরা বয় মানে এক মানুষের একটা পর্যায়, জীবনের একটা পর্যায়, তাই তো? বালক একটা নাম। এবং একটু ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যান ইন্টেলিজেন্ট বয়, এই যে অংশটা, এটা কিন্তু ইজ এখানে ইনট্রানজিটিভ ভার্ব, মানে অকর্মক্রিয়া, অর্থাৎ কর্ম নেই, মানে এটা কিন্তু কর্ম নয়। তাহলে কি? এটা বিমানের পরিপূরক, অর্থাৎ বিমান আর অ্যান ইন্টেলিজেন্ট বয় এরা একে অপরের পরিপূরক। বিমান সাবজেক্ট, সাবজেক্টের পরিপূরক, মানে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, বোঝা গেল? এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবভিয়াসলি নাউন, আমরা বয় নাউন পেয়েছি, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই, কিন্তু আমি বলতে চাইছি যে এখানে কিন্তু এই যে অংশটা, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর এটা সাবজেক্ট। ওকে।